চলো নতুন করে গড়ি সোনার দেশ। বিজয়ী বাংলাকে সম্প্রীতি বাংলাদেশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিজয়ের 40 বছর উপলক্ষে আয়োজিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা বিএসবি ক্যামব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের এই মক পার্লামেন্টের বিষয় নির্ধারিত হয়েছে, এই সংসদ মনে করে যে যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন সম্ভব। সরকারি দল হিসাবে আজকের এই ছায়া সংসদে বক্তব্য প্রদান করবে প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং বিরোধী দল হিসাবে বক্তব্য প্রদান করবে প্রাইম ইউনিভার্সিটি ঢাকা। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল প্রিমিয়ার ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ সাবির শাহ, মাননীয় আইনমন্ত্রী শহীদুল মুস্তফা এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। অন্যদিকে বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা জিকু সারওয়ার, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সৈয়দা লোফনা আক্তার, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের আজকের এই প্রতিযোগিতায় যে 3 জন সম্মানিত বিচারক আমাদের সাথে উপস্থিত রয়েছেন, সেই সম্মানিত বিচারকরা হচ্ছেন মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, চেয়ারম্যান কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; সুচিতা শর্মিন, প্রাক্তন বিতার্কিক ও সহকারী অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য এই ছায়া সংসদে আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপি। আমরা স্বাগত জানাই আমাদের আজকের প্রধান অতিথিকে। আমরা শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ এবং সেই সাথে আহ্বান করছি আজকের এই সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, এই ছায়া সংসদে দাঁড়িয়ে আপনার অনুমতিক্রমে আমি যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। এবং এই সংসদের রীতি অনুযায়ী প্রথমে আমি এই প্রস্তাবটির প্রপঞ্চগুলো ব্যাখ্যা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, যুদ্ধাপরাধী বলতে আমরা আজকে তাদেরকেই বোঝাচ্ছি যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি নাগরিক হয়েও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে লড়েছিল এবং তারা হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল। মাননীয় স্পিকার, যুদ্ধাপরাধীদের বিচার বলতে আমরা সেই বিচার প্রক্রিয়াটিকে বোঝাচ্ছি যেই বিচার প্রক্রিয়াটি হবে স্বচ্ছ। অর্থাৎ এই বিচার প্রক্রিয়াটি অর্থাৎ আমাদের সরকার বর্তমানে যে বিচার প্রক্রিয়াটি শুরু করেছে, যুদ্ধাপরাধীদের চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করা হবে এবং এই বিচার প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানসম্মতভাবে করা হবে। এবং মাননীয় স্পিকার, আমরা সবসময় যেটি বলে আসছি, আমরা চাই আমাদের এই বিচার প্রক্রিয়ায় সবগুলো কার্যকলাপে বিরোধী দলের সমান অংশগ্রহণ থাকুক, তাদের মতামত থাকুক, কারণ তাদের মতামত এবং তাদের অংশগ্রহণ থাকলে একটি আস্থার পরিবেশ সৃষ্টি হবে এই বিচার প্রক্রিয়ায়। মাননীয় স্পিকার, এরপর দেশে সুশাসন বলতে আমি বোঝাতে চাইছি এখানে সুশাসনকে আজকে আমরা একটি রূপক অর্থে অর্থাৎ একটি মডেল হিসেবে উপস্থাপন করতে যাচ্ছি। এটি দ্বারা এভাবে বোঝানো যাচ্ছে অর্থাৎ যদি যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন হয় তাহলে 3টি ক্ষেত্রে স্বচ্ছতা। মাননীয় প্রধানমন্ত্রী একটু অপেক্ষা করুন। তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন না যারা পাকিস্তানি সৈনিকরা এবং অফিসাররা যারা প্রত্যক্ষভাবে যুদ্ধ অপরাধ ঘটিয়েছে এবং হত্যা করেছে তাদেরকে কি আপনি যুদ্ধ অপরাধী বলতে চাচ্ছেন না? মাননীয় স্পিকার, আমি আজকে এই ছায়া সংসদের নীতি অনুযায়ী আমার যে ক্ষমতাটি আছে সেটি ব্যবহার করে আমি আজকে যুদ্ধাপরাধীকে শুধুমাত্র যারা বাংলাদেশের নাগরিক হয়ে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছিল তাদেরকে চিহ্নিত করছি। মাননীয় স্পিকার, আপনি কি বলতে চাচ্ছেন কি না যে তারা যুদ্ধ অপরাধী কি না? কিন্তু মাননীয় স্পিকার, এখানে একটি প্রশ্ন চলে আসে। বিষয়টি হচ্ছে এই ধরনের, যখন বাংলাদেশের একজন নাগরিক যুদ্ধাপরাধের সময় যুদ্ধের সময় যুদ্ধাপরাধ করেছিল এবং পরবর্তীতে সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে শাসন করেছে, পাকিস্তানি একজন সৈনিকের কিন্তু সেটি সম্ভব না। তাই আজকে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তিনি তার পরবর্তী ব্যাখ্যা আসবেন, আপনি আপনার আসন গ্রহণ করুন। মাননীয় সংসদে আপনার বক্তব্য। ধন্যবাদ। আমি ফিরে আসছি আমার বক্তব্যে। মাননীয় স্পিকার, সুশাসন বলতে আমরা 3টি ক্রাইটেরিয়া দিয়ে যাচ্ছি। একটি হচ্ছে স্বচ্ছতা, একটি হচ্ছে জবাবদিহিতা এবং আরেকটি হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। অর্থাৎ এই 3টি ক্ষেত্রে যদি যুদ্ধাপরাধীর বিচারটি আমরা করতে পারি তাহলে এই 3টি ক্ষেত্রে পরবর্তীতে বিভিন্ন জায়গায় সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা একটি নজির সৃষ্টি করতে পারবো। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, এবার আসা যাক কেন আমরা এটিকে মনে করছি যে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি মডেল হতে পারে। মাননীয় স্পিকার, 1971 সালে 16 ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের জন্ম। অর্থাৎ বাংলাদেশের জন্মের সময় যারা অপরাধ করেছিল, যারা যুদ্ধাপরাধী ছিল, তারা ছিল বাংলাদেশের প্রথম অপরাধী। এখন স্বাধীনতার 40 বছর পরে এসে যদি আমরা বাংলাদেশের সেই প্রথম অপরাধীদের বিচার করতে না পারি, তাহলে পরবর্তীতে যারা অপরাধ করে যাচ্ছে তাদের বিচারটা আমরা কিভাবে নিশ্চিত হচ্ছে বলে মনে করবো মাননীয় স্পিকার? তাই আমরা মনে করি যুদ্ধাপরাধীদের বিচারটা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় স্পিকার, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা আছে, অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন না করা, অর্থাৎ নির্বাচনের সময় যে ইশতেহার দেওয়া হয় সেটি পালন না করা, কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার সময় যে ইশতেহারটি দিয়ে গিয়েছিল, একটি হচ্ছে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং আরেকটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা। মাননীয় স্পিকার, আমরা মনে করি যদি যুদ্ধাপরাধীদের বিচারটি সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের যে রাজনৈতিক পুরাতন সংস্কৃতি আছে, প্রতিশ্রুতি না রাখার সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসে একটি নতুন নজির স্থাপন করতে পারবো এবং এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন ক্ষেত্রগুলোতে আমরা আরেকটা পয়েন্ট গ্রহণ করি। জি বলুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি মনে করেন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা সবগুলো কার্যকর হয়েছে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমরা আসলে আমার ব্যাখ্যায় ছিলাম, আমি এটাই বলতে চাইছি, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আমরা যে সুশাসন প্রতিষ্ঠার কথা বলছি সেটি কিন্তু রাতারাতি হয়ে যাবে না, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারটি যখন হয়ে যাবে, যখন প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে, তখন কিন্তু একটি নজির স্থাপন হবে এবং পরবর্তীতে আমরা সবগুলো ক্ষেত্রে এই নজিরটি আমরা প্রদর্শন করতে পারবো। মাননীয় স্পিকার, আরও একটি বিষয় এখানে চলে আসে, সেটি হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। এখন প্রশ্নটি হচ্ছে এই জায়গায়, যখন যারা যুদ্ধাপরাধী ছিল তারা কিন্তু পরবর্তীতে ব্যাপক ক্ষমতার অধিকারী হয়েছেন, মধ্যপ্রাচ্যে তাদের হাত অনেক লম্বা হয়ে গেছে, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, যে দেশের পতাকার বিরুদ্ধে তারা লড়েছিলেন সে দেশের পতাকা গাড়িতে লাগিয়ে তারা ঘুরেছেন। এখন প্রশ্নটি হচ্ছে, সেই ক্ষমতাবান মানুষগুলোকে যখন আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো স্বাধীনতার 40 বছর পরে এসে হলেও, ঠিক তখন অন্যান্য যারা অপরাধী তারাও এটি বুঝতে সমর্থ হবেন যে যখন এত বড় অপরাধীরা অপরাধ করে পার পায়নি, তখন আমিও অপরাধ করে পার পাবো না, অর্থাৎ আমাকেও একসময় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটি যখন নিশ্চিত হবে, তখন মাননীয় স্পিকার বাংলাদেশের সুশাসনের পথে অনেক বেশি প্রশস্ত হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনার বক্তব্যের জন্য আপনার সময় শেষ হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আশা করি এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে। আহ্বান করছি মাননীয় বিরোধী নেতা জিকু সারওয়ারকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমাদের জাতীয় ইতিহাসের একটি অন্যতম অধ্যায় হলো 71-এর মুক্তিযুদ্ধ। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং অসীম সাহসিকতার মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর এই যুদ্ধে যারা মুক্তিকামী বাঙালির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমি এবং আমার দল আজ দৃঢ়ভাবে সেই সকল যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করছি, আর যেন কোনোদিন সেই পুরনো শকুনেরা জাতির পতাকাকে খামছে ধরতে না পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। আমি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমাদের আজকের প্রস্তাবনাটি হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী তার সংজ্ঞায়নে বলে গেছেন, যারা যুদ্ধকালীন সময়ে অর্থাৎ বাংলাদেশের হয়েও তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তিনি তাদেরকে যুদ্ধ অপরাধী বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা প্রধান যুদ্ধ অপরাধী তাদেরকে তিনি বাদ দিয়ে কেবলমাত্র যারা তাদের সহায়তা করেছিল অর্থাৎ দালালরা, তাদেরকে তিনি যুদ্ধ অপরাধী বলে দায়ী করছেন। মাননীয় স্পিকার, আমরা প্রত্যক্ষভাবে যারা জড়িত আমরা কেবল তাদেরকে বাদ দিয়ে কেবল পরোক্ষভাবে যারা জড়িত আছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না। মাননীয় স্পিকার, আমরা সুশাসনের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি, জাতিসংঘের সংজ্ঞা অনুসারে যারা কণ্ঠস্বরে জবাবদিহিতা, আইনের শাসন ভিত্তিক, দক্ষ, দুর্নীতিমুক্ত, নিয়ন্ত্রণী গুণসম্পন্ন এবং সর্বতভাবে দলীয়করণ মুক্ত একটি শাসন ব্যবস্থাকেই আমরা সুশাসন বলবো। সেহেতু আমরা বলতে পারি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে যুদ্ধ অপরাধীদের বিচার, কিন্তু কখনোই আমাদের বলবো না যে সামান্য একটি উদাহরণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এবং আইনের শাসন প্রতিষ্ঠা একটি ব্যাপক ব্যাপার, এবং তার চেয়েও ব্যাপক ব্যাপার হচ্ছে একটি সুশাসন প্রতিষ্ঠা করা। আর সুশাসনের মতো ব্যাপক বিষয়কে মাত্র একটি বিষয় প্রতিষ্ঠার মাধ্যমে কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মাননীয় সংসদ নেতা, আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আপনি বলছেন যদি যুদ্ধাপরাধীদের বিচারটি হয়ে যায়, তাহলে এই সামান্য উদাহরণটি দিয়ে কিভাবে আমরা পরবর্তীতে সুশাসনকে মোকাবেলা করব? প্রশ্নটি হচ্ছে এই জায়গায়, আপনি কি মনে করেন যুদ্ধাপরাধীদের বিচারটি একটি সামান্য উদাহরণ? না, আমি যুদ্ধ অপরাধীকে কখনোই সামান্য উদাহরণ বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, সে আইনের শাসনের ক্ষেত্রে এটা একটা অংশ মাত্র, উদাহরণ সৃষ্টি করতে পারে, কিন্তু কখনোই সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না। মাননীয় স্পিকার, আমরা জানি 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 1906 নং অধ্যাদেশ অনুযায়ী 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, এবং সেই অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে অদক্ষ, অপর্যাপ্ত আইনজীবী ও কর্মকর্তা নিয়োগ, অপরাধ প্রতিনিধি প্রধান আব্দুল মতিনের নিয়োগ, তদন্তের অস্বচ্ছতা এবং পাকিস্তানি সৈন্যদেরকে এই বিচারের আওতাভুক্ত না করা সহ বিভিন্ন ইস্যুতে স্বয়ং ট্রাইব্যুনালটি আজ বিতর্কিত হয়েছে। মাননীয় স্পিকার, এবং 2010 সালে 18 জুলাই এই ট্রাইব্যুনালের সদস্য পদ এবং চেয়ারম্যান পদ নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট জারি করা হয়, এবং
আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং মানবাধিকারের প্রধান স্টিফেন রেফ সহ অনেকেই এই ব্যাপারের বৈধতা এবং এর জবাবদিহিতা সম্পর্কে তিনি সন্দেহ পোষণ করেছেন এবং এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলতে পারি যে বর্তমান অবকাঠামোগতভাবে যদি বিচার করা হয় তাহলে এটি হবে দেশের মানুষের সাথে এক ধরনের প্রহসন। আমরা বলতে পারি বর্তমান সরকার তিনি তার অবস্থান থেকে ফিরে এসে প্রতীকী বিচারের নামে নতুন এক ধরনের কনসেপ্ট আবিষ্কার করেছেন, যেখানে মাত্র কিছু সংখ্যক যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তিনি এটা করতে চাচ্ছেন। যেখানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মাত্র গুটি কয়েক যুদ্ধ অপরাধীদের বিচার করতে চাচ্ছেন, সেখানে আইনের শাসনের প্রতিষ্ঠা কতটুকু সম্ভব হবে এবং এই বিতর্কিত ট্রাইব্যুনাল নিয়ে সে আইনের শাসন কতটা প্রতিষ্ঠিত হবে। আর আমাদের সুশাসন তো অনেক পরের ব্যাপার মাননীয় স্পিকার। আমরা জানি যে বহুল আলোচিত ইরাক যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুগোস্লাভিয়া যুদ্ধ, কম্বোডিয়া যুদ্ধ, অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। যদি করা হয়, সময় শেষ হয়েছে, আমি 10 থেকে 20 সেকেন্ড সময় চাচ্ছি। আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে। মাননীয় স্পিকার, ইরাক অবস্থা এখন এত অবনতি হয়েছে যে এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় ইরাক সফরে যাওয়ার জন্য, আশা করি আপনি নিজেও যেতে রাজি হবেন না। সেহেতু আমরা কখনোই বলবো না যে কেবলমাত্র কেবলমাত্র যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আহ্বান করছি আবারও সরকারি দলের দিকে এবং সেই ক্ষেত্রে আমি সরকারি দলের মাননীয় আইন মন্ত্রী শহীদুল মুস্তফাকে আহ্বান করছি এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, সবার প্রথমে আমি আরো একবার পরিষ্কার করে দিতে চাই আমাদের দলগত স্ট্যান্ড থেকে কি বলা হয়েছিল। মাননীয় স্পিকার, আমাদের দলগত স্ট্যান্ড থেকে 3টি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল স্বচ্ছতার কথা, জবাবদিহিতার কথা এবং আইন প্রণয়নের কথা। মাননীয় স্পিকার, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যখন বিরোধী দল থেকে আমরা বিরোধী দলীয় নেতার যে বক্তব্য শুনতে পেলাম, সেখান থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন সংক্রান্ত কোনো ধরনের কথাই উঠে আসেনি, বরং তিনি যেসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছেন সেগুলো নিতান্তই হাস্যকর কিছু বিষয় ছিল। মাননীয় স্পিকার, তিনি বলেছেন পাকিস্তানের যুদ্ধ অপরাধীদের বিচার, অর্থাৎ পাকিস্তানি যেসব সৈন্যরা নাকি বাংলাদেশের বিপরীতে যুদ্ধ করেছিল তাদের বিচার। কিন্তু মাননীয় স্পিকার, হাস্যকর ব্যাপার হচ্ছে এই জায়গায় আজকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, পাকিস্তানও একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশেরও সার্বভৌমত্ব রয়েছে, পাকিস্তানেরও রয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে বসে আমরা কিভাবে পারবো ওই পাকিস্তানিদেরকে বিচার করতে, পাকিস্তানি সৈন্যদের বিচার করতে। মাননীয় স্পিকার, তার চাইতে বরং আজকে আমার দেশে যারা বসে রয়েছে, আমার দেশে যারা আমার মা বোনের ইজ্জত হানি করেছিল, তারা যখন আজকে জাতীয় পতাকা তাদের গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়ায়, তাদের বিচার না করে আমরা কিনা চিন্তা করছি ওদের বিচার, যারা কিনা ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। মাননীয় স্পিকার, একটু অপেক্ষা করুন মাননীয় মন্ত্রী। বলেছেন যে আপনারা বাংলাদেশে থেকে কিভাবে পাকিস্তানিদের বিচার করবেন। আমরা জানি এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি এ পর্যন্ত কখনোই অন্য দেশের সৈনিক রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি, না এরকম কোনো নজির হয়নি? মাননীয় স্পিকার, এখানে মজার বিষয়টা হচ্ছে এই জায়গায় আজকে আমরা যে প্রস্তাবটি করেছি সেই প্রস্তাবে আমরা একদম সুনির্দিষ্ট করে বলে দিয়েছি আমরা যুদ্ধ অপরাধীর বিচারের মাধ্যমে দেশে, অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা এটি বলিনি সারা বিশ্বে আমরা সুশাসন প্রতিষ্ঠা করবো। মাননীয় স্পিকার, আজকে আমি বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলছি, আমি সারা বিশ্বে সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলছি না। তাহলে আপনি এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এবং আন্তর্জাতিক মানের বিচার কেন বলছেন, যদি সেটা আন্তর্জাতিক মানে? হ্যাঁ, আন্তর্জাতিক সাহায্য আমাদের দরকার এই ধরনের একটি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে। যখন দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল, যদিও তখন দুটি দেশ ছিল না, বর্তমানে দুটি দেশ, এই ধরনের ব্যাপার যখন চলে আসে তখন সেটি একটি আন্তর্জাতিক ইস্যু ছিল। আর সেই জন্য আজকে আমার আন্তর্জাতিক যেসব দাতা সংস্থা এবং একই সাথে আইসিসির সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন, সেই জন্য আমরা এটা আন্তর্জাতিক বলছি। কিন্তু আমরা আমাদের প্রস্তাবে স্পষ্টতই উল্লেখ করেছি মাননীয় স্পিকার, আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা সারা বিশ্বে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই না, কিংবা সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা চাই, কিন্তু সেটা আমরা করতে পারবো না। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমরা আরো বলতে পারি, মাননীয় স্পিকার আমাদের বিরোধী দলীয় নেতা বলে গেছেন, তিনি মেনে নিচ্ছেন যে আজকে এটির মাধ্যমে একটি উদাহরণ সৃষ্টি হতে পারে। মাননীয় স্পিকার, তাহলে এটাই হচ্ছে আমাদের কথা। আজকে যেই উদাহরণ সৃষ্টি হবে সেই উদাহরণ থেকে আমরা কি দেখতে পাবো? আজকে যখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব, যাদের হস্ত কিনা এতদূর প্রসারিত, তা আন্তর্জাতিকভাবে অনেক ক্ষমতা সম্পন্ন, তাদেরকে যখন আমরা বিচারের কাঠ করে দাঁড়াতে পারবো, তাহলে পরবর্তীতে অন্যান্য যেসব অপরাধী রয়েছে তারা অপরাধ করতে ভয় পাবে, কিংবা অপরাধ করলেও তাদের বিচার আমরা। মাননীয় মন্ত্রী, আমরা আরেকটা পয়েন্ট নিচ্ছি। জি, মাননীয় মন্ত্রী বলছেন যে এটা তাদের প্রয়োজনে আইসিসির সহযোগিতা নিয়েছে। আপনি সালিশ মানেন, তাল গাছটা আপনার, আপনি মুখে বলবেন আন্তর্জাতিক আইন আর কাজে করবেন আরেকটা, এটা কারণ কি? এটা ব্যাখ্যা করবেন। আমি বারে বারে বলে গেছি, আজকে আমাদের যে উত্থাপিত প্রস্তাবটি, সেই প্রস্তাবটি হচ্ছে আমরা আমাদের দেশে
সুশাসন প্রতিষ্ঠা করব। আজকে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে বসে আমরা পাকিস্তানি স্বাধীন রাষ্ট্রের উপর আমরা হস্তক্ষেপ করতে পারবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এছাড়াও সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না। মাননীয় স্পিকার কেন পারে না এটি তিনি বলে যাননি। মাননীয় স্পিকার এছাড়াও যুক্তরাষ্ট্রের সম্মতি নিয়ে কথা বলেছে, কিন্তু মাননীয় স্পিকার আমরা জানি যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বলেছে আজ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে সেই বিচারটি মাননীয় মন্ত্রী আপনার সময় শেষ হয়েছে 10 সেকেন্ড। জি মাননীয় স্পিকার যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের বিচার প্রক্রিয়া যেইভাবে চলছে এতে তারা সন্তুষ্ট। মাননীয় স্পিকার তাহলে কিভাবে আপনারা বলতে পারেন যুক্তরাষ্ট্রের কিংবা দাতা দেশগুলো আমাদের সাথে সম্মত নয় কিংবা আমাদের এটি স্বচ্ছতা নেই? মাননীয় স্পিকার আমি আশা করছি এই প্রস্তাবটি আজকের এই সংসদে অবশ্যই গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। এই প্রস্তাবটি গৃহীত হবে কিনা আমরা আরো শেষ পর্যায়ে এসে বুঝতে পারবো। তবে এই পর্যায়ে আমি আবারও আহ্বান করছি বিরোধী দলের উপনেতা সৈয়দা লোফনা আক্তারকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার আমাকে সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার আমার দলের প্রথম বক্তা যৌক্তিকভাবে প্রমাণ করে গেছেন যে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। তারপর আমার বোধগম্য হচ্ছে না যে কেন সরকারি দলের সদস্যগণ বারবার যুদ্ধাপরাধীদের বিচারের মতো একটি বিচার দিয়ে সুশাসনের মতো ব্যাপক একটি প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করার বৃথা চেষ্টা করছে। মাননীয় স্পিকার সম্মানিত সরকারি দল আপনাদের জ্ঞাতার্থে বলছি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন সরকারের দৃঢ় নীতিমালা, নেতৃত্বের দৃঢ়তা, আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জবাবদিহিতা। মাননীয় স্পিকার corruption in Bangladesh flourishes at levels astonishing even by South Asian standards. জি মাননীয় স্পিকার দ্য ইকোনমিক্সের একটি কলামে শিরোনাম বলছি 2001 থেকে টানা 3 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবার পর গত 2009 সালে আমাদের অবস্থান ছিল 13তম এবং দুর্নীতিতে উত্তীর্ণ হয়ে আমাদের বর্তমান 2010 সালে অবস্থান হয়েছে 12তম এবং বর্তমান মন্ত্রণালয় মাননীয় সংসদে আপনি পয়েন্ট উত্থাপন করুন। লাগাতার যে প্রশাসন দেখা যাচ্ছে মাননীয় স্পিকার তাতে আমরা হয়তো একটু অপেক্ষা করুন। আপনি কি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এই কারণে শঙ্কিত যে যুদ্ধাপরাধীদের বিচার হয়ে গেলে পরবর্তীতে আপনাদের ক্ষমতায় আসার পথটা দুষ্কর হয়ে যাবে? মাননীয় স্পিকার তারা বলছে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে। সেই সুশাসন প্রতিষ্ঠা কি তাদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করবে কিনা এবং সরকারি দলের কি হবে সেটা না ভেবে দেশের সুশাসনের চিন্তা করুন। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বিরোধী দলের অবস্থানের কথা আপনাদের চিন্তা করতে হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতিসংঘের অধীনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সুশাসনের প্রতিবন্ধকতা শীর্ষক 2008 সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে সুশাসনের প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধকতাগুলো হলো দুর্নীতি, দারিদ্র্য, সরকারের কর্মকাণ্ডের অস্বচ্ছতা এবং আইন শৃঙ্খলার অবনতি। মাননীয় স্পিকার সরকারি দলের কাছে আমার প্রশ্ন যে এই প্রতিবন্ধকতাগুলো কি শুধুমাত্র মুসলিমের যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচারের মাধ্যমে সমাধান করা সম্ভব? মাননীয় স্পিকার তা কখনোই সম্ভব নয়। জি উত্থাপন করুন। প্রশ্ন যখন বিদেশের থেকে সাংবাদিকরা এসে এই যুদ্ধাপরাধীর বিচারে সাক্ষ্য দেয়, যখন বিদেশের আইনজীবীরা এসে এই যুদ্ধাপরাধীর যে বিচার প্রক্রিয়া সেই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বক্তব্য দেয়, তখন আপনি কোন যুক্তিতে দাঁড়িয়ে বলেন এটি কি প্রতীকী বিচার? আমি এখানে বলতে চাই ইন্টারন্যাশনাল আইন কোন আইনমন্ত্রী এই যুদ্ধের ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনালে বুদ্ধিজীবীদের যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনালে আছেন তার নামটি উল্লেখ করতে চাই এবং সাক্ষীদের আনা হচ্ছে মাননীয় স্পিকার। সেখানে কোনো আন্তর্জাতিক মানের আইনজীবীদের এখানে আনা হচ্ছে না মাননীয় স্পিকার। সেখানে কিভাবে আইন চেরি ব্লেয়ার এবং সাইমন গ্রিনদের মতো যে আইনজীবী রয়েছে তাদের কথা কিভাবে অস্বীকার করবেন আমাকে একটু বলে যাবেন? তারা কি আজও আছে? তো সেটাকে আপনারা প্রমাণ দিতে পারবেন যে তারা আছে কিনা? মাননীয় স্পিকার যেখানে সুশাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন আর বর্তমান মন্ত্রণালয়ে যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি মন্ত্রণালয়ে মন্ত্রীদের বিরুদ্ধে যেখানে দুর্নীতির প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার সেখানে দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে কিভাবে দেশের সুশাসন প্রতিষ্ঠা সম্ভব সেটা আমাদের বোধগম্য নয় মাননীয় স্পিকার। যেখানে ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি বিপ্লবের দণ্ডমুক্ত করা হচ্ছে, যেখানে আমিনবাজারে 6 জন ছাত্র হত্যা নিয়ে সেই বিচার কার্য সম্পাদন করা হচ্ছে না, যেখানে চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুরের প্রকাশ্য হত্যাকারীদের বিচার করা হচ্ছে না মাননীয় স্পিকার। এই যে বিচার কাজগুলো হচ্ছে না, এই বিচার কাজ না করার মাধ্যমে দেশে কোন সুশাসন প্রতিষ্ঠার নমুনা দেখাচ্ছেন মাননীয় স্পিকার সেটা আমাদের প্রশ্ন যে সরকার আমাদের কোন সুশাসনের নমুনা দেখাচ্ছে মাননীয় স্পিকার। আর এই আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতেও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো। মাননীয় স্পিকার এটি কি দেশের জনগণের সাথে এবং নিজ দলের সাথে প্রহসন নয় মাননীয় স্পিকার? লক্ষ্য করুন মাননীয় স্পিকার গত 19 নভেম্বর বিচার বিভাগ সম্পর্কে সিনিয়র আইনজীবী বলেছেন দেশে এখন বিচার করা হয় মুখ চিনে। যেখানে দেশের বিচার বিভাগ দলীয়করণ মুক্ত না করার মাধ্যমে বিচার বিভাগ চালানো হয় সেখানে কিভাবে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে মাননীয় স্পিকার? তা কখনোই সম্ভব নয়। আর মাননীয় স্পিকার আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য দাতা গোষ্ঠীদের প্রতি অর্থ খুবই গুরুত্বপূর্ণ। যেখানে পদ্মা সেতু নির্মাণের পূর্বে মাননীয় স্পিকার আমি 30 সেকেন্ড সময় চাচ্ছি, আপনাকে 10 সেকেন্ড সময় বরাদ্দ দেওয়া হলো। সেখানে শুধুমাত্র দুর্নীতির কারণে বিশ্বব্যাংক ঋণ সহায়তা স্থগিত করে পদ্মা সেতু নির্মাণের কাজে বিশ্বব্যাংক ঋণ সহায়তা স্থগিত করেছে মাননীয় স্পিকার। আপনারা কি বলতে পারেন যে যুদ্ধাপরাধীদের বিচার আপনাদের কাছে একটা সুইচ যা টিপা মাত্রই আপনারা সেই বিশ্বব্যাংকের ঋণ সহায়তা আপনারা পেয়ে যাবেন? না, কখনো সম্ভব না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সরকারি দলের মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সংসদ সদস্য, তাকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার জন্য। প্রথমে একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আজ আমরা বলে গিয়েছি আমরা দৃষ্টান্ত স্থাপন করব, অর্থাৎ আজ আমার সরকার দলের লোক যদি দুর্নীতি করে থাকে আমরা এটি দেখিয়ে দিতে চাই ভবিষ্যতে যখন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা আমাদের বিচার করতে পারেন। অর্থাৎ আমরা এটি দৃষ্টান্ত দিতে চাই, আপনাদের মনের মধ্যে ভয় ঢোকা উচিত যে যুদ্ধাপরাধীর মতো যারা অনেক বড় বড় রাজনীতিবিদ তাদের বিচার করতে পারছি আমরা, তখন আমার বিচারও এই বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব। অর্থাৎ সুশাসনের শুরু এখানে হতে পারে মাননীয় স্পিকার, কখনোই তাদের কথা মতো নাই। মাননীয় সদস্য একটু অপেক্ষা করুন। জি, আপনি বলেছেন যে আপনারা এটা হচ্ছে যে স্বচ্ছতা জবাবদিহিতা আপনারা যেই সুশাসনের সংজ্ঞা দিয়েছেন এবং আমি সুশাসনের সংজ্ঞায় যেটা জাতিসংঘের সংজ্ঞা দিয়েছি আপনি কি সেটা অস্বীকার করতে চাচ্ছেন? যে আমি জাতিসংঘের যে সংজ্ঞা দিয়েছি আপনি কি সেটা অস্বীকার করতে চাচ্ছেন? হ্যাঁ, জাতিসংঘের সংজ্ঞা অনুসারে আমাদের কোনো অস্বীকার করার কোনো কিছু নাই। সুশাসনে অবশ্যই স্বচ্ছতা দরকার, সুশাসনে অবশ্যই জবাবদিহিতা দরকার, সুশাসনে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা দরকার। এই তিনটি যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে সংজ্ঞায়ন রয়েছে পৃথিবীতে যেই সুশাসনের নমুনাই বলুন সবকিছু ফিল আপ করা সম্ভব মাননীয় স্পিকার। তার একটি যৌক্তিক উদাহরণ সমর্থন করছেন কিনা? না, এটা তো আমরা বলেছি এই তিনটি ক্রাইটেরিয়া ফিল আপ হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। সেটি আমরা এখন দেখিয়ে যাব কিভাবে সম্ভব। মাননীয় স্পিকার, আপনি জানেন যুদ্ধাপরাধের বর্তমানে যে বিচারটি আমরা চলতে যাচ্ছি সেখানে একটি দল কিন্তু বিচারটি বয়কট করেছে, এক পক্ষ কিন্তু তারা বলছে বারবার এই বিচারে তারা যাবেন না। আমাদের প্রশ্ন এখানে, আসুন আপনারা এসে স্বচ্ছতার প্রশ্ন যেটি তুলেছেন সংসদে দাঁড়িয়ে বলুন যে এই কারণে আমরা স্বচ্ছতার প্রশ্ন তুলছি। আপনারা এসে আজকে মিডিয়াতে দাঁড়িয়ে বলুন এই কারণে করছি। আজ যদি আমরা সেটি করতে না পারি তখন আমরা আমাদের ব্যর্থতা মেনে নেব। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যে সংবিধান সংশোধন করেছিলাম সেখানে আপনাদের আমন্ত্রণ ছিল, আসুন আপনারা কথা বলে একসাথে সংবিধান সংশোধন করে। আমরা কিন্তু এই ট্রাইব্যুনাল করার আগে আপনাদেরকে আমরা বলেছিলাম আসুন একসাথে বসে যুদ্ধাপরাধের বিচারকে আমাদের দেশের জন্য একটি বড় ঘটনা সেটির বিচার করে। আপনারা সেটি বয়কট করেছেন, কিন্তু সরকারি যে নমুনাগুলো অর্থাৎ সরকারি যে আমাদের সুবিধাগুলো সেগুলো নিতে আপনারা কখনো বোধ করছেন না। আপনারা সরকারি বৈদেশিক সফর করতে করছেন না, কিন্তু আমাদের যে মিটিংগুলো হয় যে বৈঠকগুলো হয় সেখানে আসতে আপনাদের বিরোধ, কারণ আপনারা চান না যুদ্ধাপরাধীর বিচার হোক। মাননীয় সদস্য একটু অপেক্ষা করুন, আমরা একটা পয়েন্ট নেই। আমরা জানি যে বঙ্গবন্ধুর হত্যার বিচার আংশিক হয়েছে, এটা কি একটি দৃষ্টান্ত নয়? এর মাধ্যমে ঘোষণা আসতে পারে না। আপনি কত দৃষ্টান্ত দেখালে আমাদের সেই সুশাসন আসবে? এখানে আমাদের প্রশ্ন আমরা এখানে দেখিয়ে যাচ্ছি স্বাধীনতা 37 বছর পর হলো আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি দিতে পেরেছি মাননীয় স্পিকার। আজ আন্তর্জাতিকভাবে যারা বাইরে আছে তাদেরকে আমরা আনার জন্য চেষ্টা করছি মাননীয় স্পিকার। অর্থাৎ দৃষ্টান্তের শুরু এখানেই হতে পারে। হ্যাঁ, আমরা চেয়েছিলাম আপনাদের যে প্রয়াত রাষ্ট্রপতির খুনিদের বিচার করতে, সেই বিচার প্রক্রিয়া আপনারা আসেননি, কারণ আপনার ভীত সেটা আপনাদের যে ক্ষমতাগুলো যে অপব্যবহারগুলো ছিল সেগুলো বেরিয়ে আসবে। তারা কিছু ভুল তথ্য আজকের এই সংসদে দিয়ে গেছেন। আমরা যখন বলেছিলাম টেডি ব্লেয়ার কিংবা মরিস গ্রিনের মতো যে আইনজীবীরা তারা এসে বক্তব্য দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, তখন তারা বলছে তারা আসেনি। এটি সদা প্রতিষ্ঠিত এবং প্রতিটি মিডিয়াতে সেটি প্রচারিত হয়েছে। বৈদেশিক সাংবাদিকরা যারা এসেছেন তারা তাদের বক্তব্য দিয়ে গেছেন। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলে আজকে সংসদকে প্রভাবিত করা হচ্ছে মাননীয় স্পিকার। অর্থাৎ আজকের এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণযোগ্য হওয়ার সকল ভূমিকা রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি এবং দৃঢ়তার সাথে বলছি যে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। মাননীয় স্পিকার, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশে মাননীয় স্পিকার মানবাধিকার লঙ্ঘনের মহা উৎসব চলছে। আজকে দুর্নীতি দমন কমিশন দন্তহীন বাঘে পরিণত হয়েছে। মানবাধিকার কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। আজকে জনজীবন বিপর্যস্ত, উন্নয়ন কর্মকাণ্ড স্থবির, আজকে দেশের মানুষ দিশেহারা। আজকে এক কথায় সুশাসন নির্বাচনে মাননীয় স্পিকার আমরা এই সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে সবাই একমত, কিন্তু এই সুশাসন কিভাবে আসবে মাননীয় স্পিকার? এই সুশাসন কি 16 কোটি মানুষের দেশে শুধু মুষ্টিমেয় যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আসবে? না মাননীয় স্পিকার, এই সুশাসন মুষ্টিমেয় যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আসবে না। এই সুশাসন আসবে মানবাধিকার রক্ষা, স্বচ্ছতা, জবাবদিহিতা, অর্থনৈতিক সমতা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনগণের, আজকে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণের মধ্যে সুসম্পর্ক উন্নয়নের এবং জাতীয় ঐক্যমত্য তথা আজকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার মাধ্যমে আজকে আমাদের দেশে একটু অপেক্ষা করুন, সংসদের একটা প্রশ্ন করবেন। মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদেরকে যদি শাস্তি দিই তাহলে কি মানবাধিকার নিশ্চিত হবে না? জি,
মানবাধিকারের জন্য একটি আংশিক হবে আজকে যে আপনি যদি সেইটা নিশ্চিত করতে চান, তেমনি কলেজ ছাত্র লিমনের রাবের হাতে যে পঙ্গু হয়েছে সেটাও নিশ্চিত করতে হবে। আজকে বিপ্লবের ফাঁসির জিনিস আছে সেটাও নিশ্চিত করতে হবে। আপনি কত দৃষ্টান্ত করবেন? আমি আগেই বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি আগেই প্রশ্ন করেছিলাম যে আপনি কত দৃষ্টান্ত করবেন। এরকম দৃষ্টান্ত দিয়ে হবে না, এক্সাম্পল দিয়ে আপনি কাজ করতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আপনাকে যে ধারাগুলো আছে, যে বিষয়গুলো রয়েছে, যে অন্তরায়গুলো রয়েছে সেগুলোকে দূর করে আপনাকে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি। আজকে আমরা জানি মাননীয় স্পিকার, দুষ্টের দমন শিষ্টের পালন সুশাসনের প্রধান নীতি মাননীয় স্পিকার। কিন্তু আজকে কি দেখছি মাননীয় স্পিকার? আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে আজকে পুলিশ ঢাকার সন্ধ্যায় তাকে আহত করছে মাননীয় স্পিকার, পঙ্গু করছে। আজকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবি আহমেদকে পুলিশ হেফাজতে আজকে প্রাণ দিতে হয়েছে। আজকে আমিন বাজারে 6 জন কলেজ ছাত্রকে আজকে নির্মম হত্যা করা হয়েছে। যে দেশের জনগণ আজকে আইন হাতে তুলে নিয়েছে মাননীয় স্পিকার, এই অবস্থায় মাননীয় স্পিকার আজকে স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবাধিকার রক্ষার এই বিষয়গুলোকে বাদ দিয়ে কিভাবে এই বিষয় নজিকে আমাদের দেশের সরকারি দল আপনারা কিভাবে এই প্রশ্ন করছেন? আমি কেন, আমার আজকে যে দেশের জাতির কাছে এই বিষয়টি স্পষ্ট নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা ছোট্ট পয়েন্ট আপনার প্রশ্নটি হলো, আপনি একটি দৃষ্টান্ত দেখিয়ে যান যুদ্ধাপরাধী যে বিচারটি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, সেটির মাধ্যমে কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। জি ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি আপনি বলেছেন, সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানের কোনো আইনজীবী আছে কিনা বলুন? আইনজীবী কোনো নেই। এবং আমাকে বলতে দিন মাননীয় সদস্য, এবং এখানে কোনো আন্তর্জাতিক আদালতের শুনানি করেছেন এমন কোন আইনজীবী আছে? এমন কোন আইনজীবী নেই। আজকে দেশের সর্বজনশ্রুত ব্যারিস্টার রবিকুল হক, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম আজকে যেখানে আসছেন না, সেখানে আপনি কিভাবে এ ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলছেন? মাননীয় স্পিকার, আজকে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হলো। মাননীয় স্পিকার, আপনি একমত হবেন আজকে গরিব দুঃখী মানুষ তো দূরের কথা, আজকে অবস্থাপন্ন লোকেরও পক্ষে ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে এক্ষেত্রে যদি আমরা অর্থনৈতিক সমতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সুশাসন এবং আজকে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ করতে পারি, তাহলে আমরা সুশাসন প্রতিষ্ঠার দিকে মাননীয় স্পিকার আমরা এগিয়ে যেতে পারবো। এটা যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উদরপুণ্ড বুদর গাড়ে চাপানের মতো সরকারি দল সবসময় বিরোধী দলের গাড়ি চাপিয়ে যাচ্ছে। শুধু কথার তুবড়ি ফুটাচ্ছেন অথবা শুধু কথার ফুলঝুরি ছড়াচ্ছেন। কি সুশাসন কথার তুবড়ি বা ফুটানোর মধ্যে দিয়ে আসবে না মাননীয় স্পিকার? কিন্তু আজকে দেখেন, বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি তেলের দ্রব্যমূল্যের কারণে আজকে মানুষের নাবিশ্বাস হচ্ছে। আজকে পরিবহন সেক্টরে যেন মগের মূল্য, এই বিষয়গুলোকে বাদ দিয়ে কিভাবে আপনারা সুশাসন আসবে? এটা তো আলাউদ্দিনের চেরাক নয় যে ঘষা দিলাম আর আমাদের দেশে সুশাসন আসবে মাননীয় স্পিকার। এভাবে আসতে পারে না মাননীয় স্পিকার। আজকে সীমান্ত আজ অরক্ষিত, আজকে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে কিশোরী ফেলানির লাশ। আজকে কথা দিয়ে কথা রাখছে না আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। আজকে ট্রানজিট, টিপাই মুখ বা তিস্তার পানি চুক্তি সহ সকল বিষয়কে বাদ দিয়ে আজকে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা না করে কিভাবে মাননীয় স্পিকার আমাদের দেশে সুশাসন আসবে? এটা সরকারি দলের কাছে আমার আবারও প্রশ্ন রইল। মাননীয় স্পিকার, সবশেষে যে বিষয়টি বলতে চাই, আমাদের জাতীয় ঐক্যমত সংসদকে কার্যকর, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার মাধ্যমে আমরা, এবং আজকে যে সংবিধানকে শত ছিদ্র করা হয়েছে, এবং আজকে সংবিধান, আজকে গণতন্ত্র পুলিশের বুটের নিচে, এই যে যখন আপনি আপনার সকল জিনিসগুলো জনসংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করতে পারবো, এবং আজকে 16 কোটি মানুষের সেই 32 কোটি হাত নিয়ে যখন আমরা একত্রিত কাজ করতে পারবো, তখন সুশাসন আসবে। শুধু যুদ্ধ অপরাধীদের মতো বিচার করে একটি দৃষ্টান্ত দেখিয়ে একটি দৃষ্টান্ত হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সেই কাজটি হতে পারে না মাননীয় স্পিকার। অথবা আমি এবং আমার দলের প্রশ্ন হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি এসেছে সেই প্রস্তাবটি যেন নাকচ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিরোধী দলের সংসদ সদস্যকে। আমরা আমাদের আজকের যে মক পার্লামেন্টের বিষয় নিয়ে কথা বলছিলাম, যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন সম্ভব, তাদের বক্তব্যের আলোকেই আমরা মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য শুনবো আরো দুজনের যুক্তি খণ্ডন পর্ব শেষে। এবং সেই কারণে আমি সর্বপ্রথমে রিবার্টাল সেশন আহ্বান করছি মাননীয় বিরোধী দলের নেতাকে তার 2 মিনিট বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আমার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের একজন বলে গেছেন যে যুক্তরাষ্ট্র আপনাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্র বলেছে যে বর্তমানের বিচার কার্য সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছি, যুক্তরাষ্ট্রের কোনো উদ্দেশ্য করে বলছে না। যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে এটা গ্রহণ করছে না এই বিচারটাকে, সেহেতু আমরা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কথা আমরা কিভাবে গ্রহণযোগ্য মনে করবো? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, যখন এই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে তারা একটি প্রতীকী বিচার করছেন, এবং আমরা প্রধানমন্ত্রী বক্তব্যটি এখানে উত্থাপন করেছি, আমরা আমাদের নিজের বক্তব্য এখানে উত্থাপন করিনি। মাননীয় স্পিকার, আমাদের একজন বক্তা বলেছেন আমরা নাকি যুদ্ধ অপরাধীদের বিচার চাই না। আমি বা আমার দলের এমন কেউ এখনো পর্যন্ত বলেনি যে তারা যুদ্ধ অপরাধীদের বিচার চায় না, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কখনোই এই কথা স্বীকার করেনি। মাননীয় স্পিকার, আমরা ওদেরকে সুস্পষ্টভাবে বলতে চেয়েছিলাম যে ওরা আমাদের স্পষ্টভাবে বলবে
যে পাকিস্তানিদেরকে এই বিচারের আওতায় কেন আনা হচ্ছে না, কিন্তু এই পর্যন্ত একজনও কেউ বলেননি যে কিসের জন্য তাদেরকে এই বিচারের আওতায় আনা হচ্ছে না। মাননীয় স্পিকার, সেহেতু আমি বলবো আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন কি আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে? রাজনীতি কি স্থিতিশীল রয়েছে? আমাদের অর্থনীতি কি উন্নয়ন হচ্ছে? কেবলমাত্র এই বিচারের মাধ্যমে কি আমাদের এই সবগুলো বিষয় আমাদের স্থিতিশীল আসবে? যদি স্থিতিশীলতা না আসে তাহলে আমরা কখনোই বলতে পারবো না আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদের এইসব বিষয়ের উপর সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে এবং এইসব বিষয় প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। না হলে যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে কখনোই আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সবশেষে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরো একবার সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কারণ যখন বিরোধী দলীয় নেতা এসে বলতে শুরু করলেন আমরা যুদ্ধ অপরাধীর বিচার চাই, কিন্তু পরবর্তীতে সেই স্বপ্নটা ঠিক সেভাবে ভেঙে গেল যখন তাদের বক্তারা তাদের নিজস্ব বিভিন্ন মন গড়া বক্তব্যের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারটিকে দীর্ঘসূত্রিতে পরিণত করতে যাচ্ছেন এবং পরোক্ষভাবে তারা যুদ্ধাপরাধীদের বিচারটাকে কিভাবে বানচাল করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। মাননীয় স্পিকার, আজকে তাদের পক্ষ থেকে একটি কথা বারবার এসেছে, সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন লাগবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে, এছাড়া আমাদের দ্রব্যমূল্য স্থিতিশীল করতে হবে, তাহলে কেবলমাত্র সম্ভব সুশাসন প্রতিষ্ঠা করা। এখন মাননীয় স্পিকার, আমরা কিন্তু আমাদের বক্তব্যে একবারও বলে যাইনি এসব বিষয়ের প্রয়োজন নেই। আমরা আমার বক্তব্যে শুরুতে যেটি প্রমাণ করে গেছি সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারটি যদি আমরা নিশ্চিত করতে পারি, সফলভাবে শেষ করতে পারি, তাহলে যে দৃষ্টান্তটি স্থাপন করা হবে সেই দৃষ্টান্তের মাধ্যমে পরবর্তীতে যত ধরনের বড় ধরনের অভিযোগ কিংবা অপরাধ সংঘটিত হোক না কেন সেই অপরাধগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো, অর্থাৎ আমরা একটি সাহস সঞ্চয় করতে পারবো এবং এর মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠার একটি অগ্রযাত্রা সূচিত হচ্ছে। মাননীয় স্পিকার, যেটি আমার সংসদ সদস্য এসে পরবর্তীতে আরো পরিষ্কার করে গেছেন। মাননীয় স্পিকার, তারা বলেছেন যুদ্ধাপরাধের মতো একটি ক্ষুদ্র বিচার দিয়ে, কেবলমাত্র কয়েকজনের বিচার দিয়ে একটি দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গায়, তাহলে কি আপনারা যুদ্ধাপরাধীদের বিচার আজকে করবো না? সেই যুদ্ধাপরাধীরা যখন আবার মৌলবাদকে উস্কে দেবে, যখন তারা আইনজীবীদের হত্যা করবে, তারা যখন নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে আবার কথা বলবে, সেটিকে আপনারা সুশাসন প্রতিষ্ঠা বলবেন? কখনোই না। মাননীয় স্পিকার, আমরা তো দেখতে পাচ্ছি যুদ্ধাপরাধীদের বিচার আমাদের জন্য সুশাসনকে বয়ে নিয়ে আসছে। কিভাবে? এই যুদ্ধাপরাধীদের একটি সমর্থিত দল, তারা সবসময় মৌলবাদকে উস্কে দেয়, তারা মধ্যপ্রাচ্য থেকে সহায়তা এনে বিভিন্নভাবে তারা মৌলবাদকে উস্কে দিয়ে আইনের শাসনের জন্য একটি হুমকি তৈরি করে। এই যে আইনের শাসনের জন্য সবচেয়ে বড় হুমকি, সেটিকে যদি আমরা অচিরে হত্যা করতে পারি, তাহলে কি এটিকে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে না? তারা নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে, তারা সবসময় নারীদেরকে পর্দার আড়ালে লুকিয়ে রাখতে চায়। সেই নারীদেরকে যখন আমরা উন্নয়নের পথ পরিক্রমায় দাঁড় করিয়ে দিচ্ছি, সেই তখন যদি আমরা সেই যুদ্ধাপরাধীদের বিচারটিকে বিঘ্নিত করি, তাহলে কি আমরা মাননীয় স্পিকার সুশাসন থেকে দূরে সরে আসবো না? মাননীয় স্পিকার, আমি শেষ করবো 10 সেকেন্ডের মধ্যে। অর্থাৎ মাননীয় স্পিকার, তারা যত কথাই বলুক না কেন, আমরা একটি কথা পরিষ্কার করতে চেয়েছি, সেটি হচ্ছে আমরা এই বিচারটির মাধ্যমে সেই দৃষ্টান্তটি স্থাপন করতে চাই যেটি আমাদের নিজেদের মধ্যেও এই চেতনা জন্ম দেবে যে আমি নিজেও যদি আজকে অপরাধ করি, একটি সময় গিয়ে সেটি 40 বছর পরে হোক, সেটি 50 বছর পরে হোক, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অর্থাৎ এটি হচ্ছে সুশাসন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আমাদের এই ছায়া সংসদে অত্যন্ত আলোচিত যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে আমরা আজকের এই ছায়া সংসদে বক্তব্য শুনছিলাম। আমরা ছায়া সংসদে প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে আগত দলকে তারা দেখেছি তাদের প্রস্তাব উত্থাপন করতে গিয়েই সুশাসনের সংজ্ঞা দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতি পালনের কথা তারা উল্লেখ করেছেন। তারা বলেছেন পুরাতন সংস্কৃতিকে বদলে ফেলতে হবে, আগে যেরকম অন্যায়ের বিচার হতো না সেরকম সংস্কৃতিকে বদলে ফেলে ন্যায়ের জন্য আজকে আমাদের যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে। তারা বলেছে যে বাংলাদেশে বসে পাকিস্তানিদের বিচার করা সম্ভব নয়, দুটি স্বাধীন রাষ্ট্র, এবং এই ট্রাইব্যুনালে অনেক আন্তর্জাতিক মানের বোদ্ধা ব্যক্তিরা এখানে এসেছেন, তারা কথা বলেছেন এবং সে কারণের জন্য এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন যে আজকে বিরোধী দল কেনই বিচার চাচ্ছে না, কারণ তারা এই কারণে বিচার চাচ্ছে না যে মৌলবাদকে উস্কে দিয়ে তারা আইনের শাসন প্রতিষ্ঠা চায় না, তারা সুশাসন চায় না, এবং সে কারণের জন্যই আজকে বিরোধী দলকে তারা বলেছে যে এই বিচারে তারা বাধা সৃষ্টি করছে। তবে বিরোধী দল থেকে বক্তব্য দিতে এসে বলছে যে আজকে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের দেশের মধ্যে আরো অনেক প্রবঞ্চক রয়েছে, অনেক কাজ রয়েছে, যেখানে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, যেখানে আমরা গ্যাসের লাইন পাচ্ছি না, যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যেখানে রিমনকে পা কেটে দেওয়া হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাদেরকে যেখানে আহত করা হচ্ছে, এত কিছুর পরও কিন্তু সেখানে শুধুমাত্র যুদ্ধ অপরাধী নামক একটি বিচার করে আমরা প্রতীকী বিচারের মধ্য দিয়ে কি আমরা আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো, তারা প্রশ্ন করেছেন। তারা বলেছে আজকে বিচার হচ্ছে মানুষের মুখ দেখে, সুতরাং আজকে যুদ্ধাপরাধীদের বিচারের যে কথা বলা হচ্ছে এই বিচারের মধ্যে দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা মোটেই সম্ভব নয়। আজকে আমাদের তরুণ প্রজন্মের এই দুই দলের দুই বক্তারা যেভাবে বলেছে যুদ্ধাপরাধীদের বিচার সুশাসন প্রতিষ্ঠা করবে, অন্য পক্ষে বলছে নয়,
ঠিক তাদের বক্তব্যের আলোকেই আমি আহ্বান করছি আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপিকে তার বক্তব্য প্রদান করার জন্য। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হলো। আমি সরকারি দল এবং বিরোধী দল উভয় দলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দর আলোচনা করেছেন। এবং আমার কাছে খুব ভালো লাগছে এটাই যে উভয় দলই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেননি। দুই দলই যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করেছেন, এই বিচার তারা দুই দলই কিন্তু সমর্থন করেছেন। কিন্তু কেবলমাত্র একটা জিনিসের বিরোধিতা করেছেন বিরোধী দল, যে এই জিনিসটা তারা বলছেন যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশের সুশাসন সম্ভব নয়। এই কথাটার বিরোধিতা তারা করছেন আমার যতটুকু মনে হয়েছে, কিন্তু তারা বিচারের বিরোধিতা করেননি। মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সুশাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধীদের বিচার সহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আজকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, দারিদ্র্য বিমোচন, সব কিছুর জন্য এখানে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সবগুলোই কিন্তু সুশাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি, যুদ্ধাপরাধীদের বিচার সহ। আমি দুই পক্ষকেই ধন্যবাদ জানিয়ে বলতে চাই, যে সমস্ত ঘটনা ৭১-এ ঘটেছিল, ধর্ষণ, হত্যা, লুট, অগ্নিসংযোগ, এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক ধরনের অপরাধ, যেটার বিচার আমরা এই ডোমেস্টিক আইনে, আমাদের নিজেদের আইনে আমরা এই বিচারটা করতে যাচ্ছি। এবং একটা কথা বারবার আসছে যে আন্তর্জাতিক মানের বিচার। আমাদের দেশের আইন কিন্তু আমরা ব্রিটিশ ল ফলো করি, কাজে আমাদের আইনের মান আন্তর্জাতিক মানের, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এবং বিচারটা আন্তর্জাতিক ধরনের, আমরা ডোমেস্টিক আইনে আমরা এই বিচারটা করছি। আরেকটা জিনিস উঠে এসেছে, ৭১ সালে পাকিস্তানি সেনাদের ছেড়ে দেওয়া হয়েছিল, তাদের বিচার কেন করছি না? আমি এই কথাটা তাদের অবগতির জন্য জানাতে যাচ্ছি। ১৯৭১ সালের যে পাকিস্তানি সৈন্যরা এখানে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের কাছে তাদেরকে প্রত্যর্পণ করা হয়েছে, তাদের একটা শর্তই ছিল যারা জেনেভা চুক্তি অনুযায়ী পাকিস্তানে তাদের বিচার করবে, কিন্তু তারা সেই শর্ত পূরণ করেনি, বিচার করেনি। তাদের শর্তের বরখেলাপ তারা করেছে। এখানে আমাদের কোনো কিছু করার আছে বলে আমরা মনে করি না। আমি স্পষ্ট বলতে চাই, আমাদের এই বিচারটা আমরা অত্যন্ত স্বচ্ছতার চারে করার চেষ্টা করছি। আমাদের কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাউকে এই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না। ২০০৯ সালে আমরা একটা সংশোধনী করেছি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেই সংশোধনীর মাধ্যমে বিশ্বের কোথাও যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে, নুরেমবার্গ ট্রাইব্যুনাল যেখানে এখনও নাৎসিদের বিচার করা হচ্ছে, সেখানে কিন্তু আপিলের কোনো সুযোগ ছিল না। আমরা কিন্তু সংশোধনীর মাধ্যমে আপিলের সুযোগ করেছি। জাতি আজকে ঐক্যবদ্ধ। আমরা ৭১-এর ঘাতকদের, যারা মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছিল, তাদের বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করতে যাচ্ছি। এবং দ্রুততম সময়ের মধ্যে একটা কথা আছে জাস্টিস দিলে জাস্টিস ডিনাইড, আবার একটা কথা আছে জাস্টিস হারিজ জাস্টিস বারিড। কাজেই আমরা তাড়াহুড়ো করতে চাই না, কিন্তু আমরা দ্রুততম সময়ের মধ্যেই আমরা বিচারটা শেষ করতে চাই। এটা একটা লং প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। অনেক দিন সময় লাগবে যুদ্ধাপরাধীদের বিচার করতে। কতজনের বিচার হবে, তদন্তকারী সংস্থা তদন্তের মাধ্যমে কতজনকে বিচার করবে, সেটা একটা লং প্রসেস। বাট আমরা শীর্ষ যুদ্ধাপরাধীর, যারা সেদিন বাংলাদেশটাকে এই অপরাধ করতে সংগঠিত করেছিল সমস্ত বাংলাদেশটাকে, সেই শীর্ষ ঘাতকদের যারা আজকে কারাগারে আটক আছে বা ২-১জন বাইরে আছে, তাদেরকে আমরা প্রথম বিচার করতে চাই জনগণের প্রত্যাশা অনুযায়ী। উভয় পক্ষকে আবারও আমি ধন্যবাদ জানাবো, তারা একটা সুন্দর একটা আলোচনায় করেছেন তারা, এবং তারা উভয়েই এই বিচারটাকে সমর্থন করেন। যার যার দৃষ্টিভঙ্গিতে তারা কথা বলছেন ঠিক, কিন্তু এই বিচারটাকে সমর্থন করেন। বাংলাদেশের ৮৮% মানুষ এই বিচারকে সমর্থন করেন এবং তরুণদেরকে সাথে নেই। ৭১ সালে যে মুক্তিযুদ্ধ করেছিলাম, আজকে এই সময় এই নূতন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই যুদ্ধাপরাধীদের বিচার, আমরা সেটা সমাধান করতে চাই। আমি তার জন্যই তাদেরকে আমি সেলুট দেই। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথিকে তার বক্তব্য প্রদান করার জন্য। তিনি তার বক্তব্যে সেটা একটা লং প্রসেস, লং জার্নির কথা বলেছেন। তবে আমরা প্রত্যাশা করব আজকে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে যাতে এই লং জার্নিতে আমাদের অনেক কিছু হারিয়ে না যায়, যাতে আমাদের এই লং জার্নির সাথে দেশে অন্য যে প্রবঞ্চকগুলো রয়েছে, আমাদের যে দ্রব্যমূল্যের কথা তিনি বলেছেন,
আমাদের যে অন্যান্য সমস্যাগুলো কথা বলেছেন, সেই সমস্যাগুলো যাতে পাশাপাশি সরকার মোকাবেলা করে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, সেই বিষয়ে তারা দৃষ্টি রাখবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমরা ফলাফল ঘোষণা করি। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের রায় দিয়েছেন। আজকে এই বিতর্কে অবতীর্ণ হয়েছিলাম, সেটি সরকারের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে দেশে সুশাসন সম্ভব। আজকের এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা দেখতে পাচ্ছি আজকে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়েছে, অর্থাৎ হাঁ যুক্ত হয়েছে, হাঁ যুক্ত হয়েছে, হাঁ যুক্ত হয়েছে। এবং সেই কারণের জন্যই আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের এই বিতর্ক প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামকে বিজয় বলে ঘোষণা করছি। অভিনন্দন জানাই প্রাইম ইউনিভার্সিটিকে তাদের চমৎকার বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আবারও আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি। চলো নতুন করে গড়ি সোনার দেশ, বিজয়ী রাঙিয়া কি সম্প্রীতি বাংলাদেশ, বিজয়ী রাঙিয়া কি সম্প্রীতি বাংলাদেশ।